এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখিকা পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ভরা বন্যার রাত। গল্পের বিভিন্ন চরিত্রে ছোট্ট শৈলজিৎ, অস্মিতা, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। দিস ভিডিও ইজ ফাইন্যান্সিয়ালি পাওয়ার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করছি, আড্ডা একেবারে শেষে। বিজ্ঞান মতে নোংরা আবর্জনা, অপরিষ্কার জলাশয় বা সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না এমন জায়গা আমাদের শরীর ও মন দুটোকেই রোগগ্রস্ত করে তোলে। কারণ এই সব বর্জিত জায়গায় জন্ম নেয় ভয়ানক সব ব্যাকটেরিয়া বা জীবাণু, যা আমাদের মধ্যে সংক্রামিত হয়। আপনি ঠিক জানেন তো যে শুধুমাত্র ভয়ানক ব্যাকটেরিয়াই জন্ম নেয় সেখানে, অন্য কোনো ভয়াবহতা লুকিয়ে থাকে না ওই সূর্যালোক থেকে বঞ্চিত নোংরা স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে। আমাদের জানার গণ্ডির বাইরে অনেক কিছুই যুগ যুগ ধরে স্বমহিমায় বিদ্যমান। আমাদের জ্ঞানের তুলনায় অজ্ঞানতা অনেক বেশি। বাসন্তীপুর গ্রামের ওই সরল সাধারণ মানুষগুলোও কিন্তু জানে না পাণ্ডুব্বার ইতিহাস। কথিত আছে, জলে ডুবে কেউ মারা গেলে তার আত্মা পাণ্ডুব্বায় পরিণত হয়। এদের মুখোমুখি হলে প্রাণে বাঁচার একমাত্র পথ হল কানে না শোনা বা চোখে না দেখার অভিনয় করা, নয়তো মৃত্যু নিশ্চিত। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন। মাটির দেওয়ায় বসে দুলে দুলে গুরুমশাইয়ের দেওয়া নামটা মুখস্থ করছে বাবলু। মা রান্নাঘরে কাজে ব্যস্ত। মা যাতে কোনোভাবেই শুনতে না পায় সেই রকম সতর্কতায় বেড়ার ফাঁক দিয়ে ফিস ফিস করে কানাই বলল, কিরে, আজ তো রবিবার, আজকেও পড়ছিস? খেলতে যাবি না? বাবলু একইভাবে উত্তর দিল, না রে, যাব না। মা বলেছে দুপুরের মধ্যে নামটা না মুখস্থ করলে খেতে দেবে না। তুই যা। দূর, একা একা মজা হয় নাকি? কাল রাতে ঝড়ে মন্দিরের পাশে আমবাগানে অনেক আম পড়েছে, চল কুড়িয়ে আনি। আমাদের বাঙালি ঘরের মায়েরা সংসারের কাজে যতই ব্যস্ত থাকুক না কেন, ছেলে মেয়েদের পড়ার সময় পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কর্ণ নামক বস্তুটি ওই দিকেই থাকে। তাই ছেলের পড়ার কোনো শব্দ রান্নাঘর পর্যন্ত না পৌঁছাতে সরলা গজগজ করতে করতে দাওয়া এসে দাঁড়ালো। কিরে, কোনো শব্দ পাচ্ছি না যে? ওই বাঁশবাগানের শিয়ালগুলোর মতো দুবার হুক্কা হুয়া ডাক ছেড়েই বুঝি হয়ে গেল এ বেলার মতো? এই, কে রে বেড়ার পেছনে? কানাই মনে হচ্ছে না? এদিকে আয়, এদিকে আয় বলছি। কানাই গুটি গুটি পায়ে উঠোনে এসে দাঁড়ালো। এতক্ষণে সব ছটপটানি বন্ধ হয়ে গেছে তার। ওই বেড়ার পেছনে কি করছিলি? সূর্যের আলো এখনো 1 হাত থেকে 1.5 হাত হতে পারলো না, অমনি খেলতে যাবার জন্য প্রাণটা আকুপাকু করছে, তাই না? কানাই আমতা আমতা করে উত্তর দিল, আমরা তো রোজই গুরু মশাইয়ের কাছে পড়তে যাই। আজ রবিবার, আজ একটু খেলতে যাই না গো। বাবলু সন্ধ্যাবেলার নামটা মুখস্থ করে দেবে, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। সত্যি বলছি, একদম দেরি করবো না। যেতে দাও না গো কাকি, যেতে দাও না। সরলা একবার বাবলু আর কানাইয়ের মুখের দিকে তাকালো।
তারপর কি মনে হতেই বলে উঠল, ঠিক আছে যা, তবে রোদ উঠোন পেরিয়ে দাওয়ায় ওঠার আগেই ফিরে আসবি বলে দিলাম, না হলে কিন্তু ওই পেয়ারা গাছের ডাল ভাঙবো আজ পিঠে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাবলু আর কানাই ছুট লাগালো। সরলাও গজগজ করতে করতে আবার রান্নাঘরে এসে ঢুকলো। যত সব। বাসন্তীপুর গ্রামের একটি মাত্র দুর্গা মন্দির। মন্দিরের ঠিক পাশেই এক বিশাল আমবাগান, যার এমাথা ওমাথা কিছুই দেখা যায় না। বৈশাখ মাসের শেষে বা জ্যৈষ্ঠ মাসের শুরুতে বাগানের ভিতরে গিয়ে দাঁড়ালে শুধু চারিদিকে ধূপধাপ পাকা আম খসে পড়ার শব্দ শোনা যায়। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপলি কি নেই সেখানে। গতকাল রাতে বেশ একটু ঝড় বৃষ্টি হওয়াতে বাগানের নিচটা কাঁচা আমে ভরে আছে। যদিও গ্রামের লোকজন বেশ কিছু কুড়িয়ে নিয়ে গেছে। বাগানটা শেষ হতেই এক বিশাল পুকুর, পাশেই আমবাগান বলে গ্রামের মানুষ ওটার নাম দিয়েছে আম পুকুর। পুকুরের জল একসময় স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা, গবাদি পশু স্নান করানো সব কাজেই ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এই পুকুর আর কেউ ব্যবহার করে না। প্রায় 5 বছর আগে এই গ্রামের নিতাই খুড়োর মেয়েটার বিয়ে ভেঙে যেতে সে দড়ি কলসি গলায় দিয়ে ওই পুকুরে ডুবেই মরেছিল। তারপর থেকেই এটা বাতিল। নিতাই খুড়ো যতদিন বেঁচে ছিলেন তিনি মাঝে মাঝে এসে বসতেন পুকুরের পাড়ে। এখন আর কেউ এদিকে আসে না। পুকুরের টলটলে জলে সবুজ শ্যাওলার আস্তরণ পড়েছে। জল মজে গিয়েছে। দেখে মনে হয় কেউ সবুজ আবির গুলে দিয়েছে জলে। পুকুর পাড়ের আশপাশটা ঝোপঝাড়ে ভরে উঠেছে। শুধু কিছু জায়গা পরিষ্কার আছে, কারণ গ্রামের গুটি কয়েক মানুষ এখানে এসে এখন খালি মাঝে মাঝে মাছ ধরে। চারিদিকে বড় বড় গাছে ঘেরা, তাদের মধ্যে কয়েকটা ডাল আবার নুয়ে এসে জল ছুঁয়েছে। সূর্যের আলো একেবারেই যে প্রবেশ করে না তেমনটা নয়, কিন্তু চারিদিকে চড়া রোদ আর কাঠফাটা গরমেও জায়গাটা বেশ অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। বাবলু আর কানাই এতক্ষণে এসে হাজির হয়েছে আমবাগানের ভেতরে। চারিদিকে পড়ে থাকা কাঁচা আমগুলো টপাটপ ভরে নিচ্ছে হাফ প্যান্টের পকেটে। কোনোটা কুটুস করে কামড়ে খাচ্ছে, আবার কোনোটা ছোট্ট আঙুলের ফাঁক দিয়ে গলে মাটিতে পড়ে যাচ্ছে। হঠাৎ বাবলুর কাঁধে কাছ থেকে কিছু একটা এসে পড়ল। এ মা, আমার কাঁধে কি পড়লো দেখতো কানাই? হে হে, কি আবার? সেদিন গুরু মশাই তাকে বটগাছের ডালে বসে কাকটা যা করেছিল তাই। তুই হাসছিস? মা বকবে সেটা জানিস? একেই তো পড়া না করে খেলতে এসছি, তারপরে যদি জামা নোংরা করে ফিরি মা আর আস্ত রাখবে না। তাহলে চল ওই আম পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি। রাস্তায় যেতে যেতে শুকিয়ে যাবে, কাকিও বুঝতে পারবে না। আমপুকুর? ওখানে তো কেমন অন্ধকার আর চুপচাপ থাকে রে। আমার ভয় লাগে। তার চেয়ে বরং বাড়ি ফিরে যাই চল। ভয় লাগে? দূর পাগল, এই কানাই যতক্ষণ তোর সাথে আছে ততক্ষণ কোনো ভয় নেই। আর যদি খুব ভয় লাগে তাহলে চিৎকার করে বলবি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, কানাই যখন সাথে আছে ভয়টা আমার কি। বাবলুর জামার জায়গাটুকু ভালো মতো ধুয়ে যখন ওরা ফিরে আসবে বলে পা বাড়ালো, তখনই ঘটনাটা ঘটল। জলের মধ্যে কেমন যেন একটা ছপাত করে শব্দ হলো। দুজনেই পেছনে ফিরে তাকালো। পুকুরের জল শান্ত স্থির। পা বাড়াতেই আবার সেই শব্দটা।
এবার পেছনে ঘুরে তাকাতেই ওদের চোখের সামনে পাড়ের আম গাছ থেকে একটা কাঁচা আম জলের মধ্যে টুপ করে এসে পড়ে ভেসে রইল। কানাই অমনি পুকুরের দিকে 2 পা এগোতেই বাবলু হাত ধরে তাকে পেছনের দিকে টেনে বলল, কোথায় যাচ্ছিস? জলে নামবি না। পাগল নাকি রে তুই? ওকে সামনে এত বড় একটা আম জলের উপর পড়ে ভাসছে, আর ওটাকে না নিয়ে বাড়ি চলে যাবো? তুই এখানেই দাঁড়া, আমি আমটা নিয়ে আসি। কানাই জলে নামল। বাবলু পাড়ে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। আমটার কাছাকাছি পৌঁছে সেটার দিকে হাত বাড়াতেই কানাই টুপ করে ডুবে গেল জলের ভেতরে। ঠিক যেন আচমকা তাকে কেউ টেনে নিল নিচে। টু শব্দ করার সময় পেল না ছেলেটা, শুধু আমটা ভেসে রইল জলের উপর। ওটা আম নাকি মরণ ফাঁদ? এই দৃশ্য দেখে বাবলু ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল বাড়ির দিকে। হাঁপাতে হাঁপাতে গিয়ে ঢুকলো ঘরে। তার এই অবস্থা দেখে সরলাও উঠোন থেকে ঘরে ঢুকে এলো পেছন পেছন। কি রে, কি হয়েছে? অমন করে দৌড়ে ঘরে ঢুকলি যে? কতদিন না তোকে মানা করেছি বাইরের নোংরা পা নিয়ে ঘরে ঢুকবি না। সরলার মুখের কথা শেষ না হতেই বাবলু কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরল মাকে। ও মা, কাঁদছিস কেন? কি হয়েছে? ব্যথা পেয়েছিস কোথাও? তখনই বলেছিলাম যাস না, শুনলি না তো আমার কথা। কান্নার বেগ থামিয়ে কিছুতেই যেন পুরো কথাটা বলে উঠতে পারছে না বাবলু। ভয়ে তার সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে। হ্যাঁ, কি হয়েছে বল? কি হয়েছে কানাইয়ের? ঝগড়া হয়েছে বুঝি? মা, কানাই আম পুকুরে না। ছেলের অবস্থা বুঝতে পেরে তাকে বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করল সরলা। মাকে জড়িয়ে ধরলে যেন সব ভয় পালিয়ে যায়। বাবলু এবার বাগান আর আম পুকুরের সব ঘটনা খুলে বলল তার মাকে। কি বলছিস এসব? তুই তুই ঠিক দেখেছিস? কিন্তু লোকে যদি বলে তুই তুই ধাক্কা দিয়ে ওকে জলে ফেলে দিয়েছিস, তখন কি হবে? আমি কেন ফেলবো মা? ও তো নিজেই জলে নেমেছিল। আমি তোকে জলে নামতে মানা করেছিলাম। সরলা ছেলেকে নিয়ে ছুটল কানাইদের বাড়ির দিকে। পলকে সারা গ্রামে রটে গেল খবরটা। দলে দলে মানুষ গিয়ে জমা হতে শুরু করলো পুকুর পাড়ে। সেদিন কানাইয়ের কাটা মাথাটা ভেসে উঠেছিল পুকুরের জলে, আর তার দুপাটি দাঁতের ফাঁকে গোজা ছিল ওই কাঁচা আমটা। এই ঘটনার পর প্রায় 1 বছর কেটে গেছে। গ্রামের মাটিতে আবার বৈশাখ নেমেছে। আশেপাশের বেশ কিছু গ্রাম মিলিয়ে এখানে একটাই পোস্ট অফিস, আর তার পিয়ন হলো পাশের গ্রামের রাখাল। সারাদিন সাইকেল নিয়ে ঘুরে ঘুরে চিঠি বিলি করে, আর তার সাথে নিজের ঘরে বানানো মালিশের তেল। এটা তার উপরি রোজগার। সেদিন চিঠি বিলি করতে করতে যখন সে বাসন্তীপুর এসে পৌঁছালো, তখন সূর্য মাঝ গগনে। ঝোলার শেষ চিঠিগুলো গ্রামে বিলিয়ে দিয়ে বাড়ি ফিরে যাবার পথে থামল আম পুকুরের ধারে। জলের শ্যাওলা সরিয়ে চোখে মুখে ঠান্ডা জল দিল। তারপর একটা গাছের নিচে বসল খানিক বিশ্রাম নেবার জন্য। সারাদিনের ক্লান্ত শরীরে একটু ঠান্ডা পেতেই চোখে ঘুম নামল তার। শরীরটা হয়তো একটু বেশি ক্লান্ত ছিল। ঘুম যখন ভাঙল, তখন সূর্য পাটে নামতে শুরু করেছে। আকাশে
কালো মেঘ ভিড় করে এসে আরো অন্ধকার করে দিচ্ছে চারিদিক। রাখাল তাড়াতাড়ি ঝোলাটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। জায়গাটা যেন একেবারে আলকাতরা ঢেলে দাঁড়িয়ে আছে। ছোপের গায়ে শুধু জোনাকিগুলো ঘুরে বেড়াচ্ছে। রাখাল সাইকেলটা নিয়ে রওনা দিতে যাবে, এমন সময় তার কানে একটা শব্দ এলো। মনে হলো কেউ যেন জলে সাঁতার কাটছে। এই অন্ধকারে কে নামলো? রাখালের কৌতূহলী মন ব্যাপারটা উপেক্ষা করে এগিয়ে যেতে পারল না। সাইকেলটা একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে সেখানে রেখে এগোলো জলের দিকে। আবছায়া অন্ধকারে যদিও তেমনভাবে কিছু দেখা যাচ্ছে না, তবুও এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে পুকুরের জলটা ক্রমাগত নড়ছে। কিন্তু কাজটা করছে কে? কাউকে দেখতে না পেয়ে রাখাল গলা তুলল। কে কে ওখানে? কেউ আছো নাকি? সাড়া দাও। তার কথা শেষ হতেই জলের শব্দটা থেমে গেল। একটা নাম না জানা পাখি বিশ্রী শব্দ করতে করতে উড়ে গেল পুকুরটার ওপর দিয়ে। জায়গাটা চাপ চাপ অন্ধকারে ঢাকা। রাখালের শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। সে তাড়াতাড়ি সেখান থেকে রওনা দেবার জন্য যেই পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। রাখাল, কোথায় যাচ্ছ? জলে নামবে না? এসো, জলে নেমে এসো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? এসো। রাখাল পিছনে ফিরে তাকালো। সমস্ত শরীর কেমন যেন অবশ হয়ে আসছে তার। পা দুটো যেন ক্রমাগত পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। সে যেন আপনা থেকেই এগোতে শুরু করলো জলের দিকে, যেন এক অমোঘ টান। দেখতে দেখতে কখন যে সে পুকুরের মাঝখানে এসে দাঁড়িয়েছে সেটা নিজেও বুঝতে পারেনি। একটা ঠান্ডা হাওয়া খেলে গেল সমস্ত জায়গাটাতে। রাখালের ঠিক পেছনে কয়েক হাত দূরে জলের তরঙ্গ খেলে যাচ্ছে। রাখাল সেদিকে ফিরে তাকালো। গাছের ফাঁক দিয়ে অল্প অল্প বৃষ্টির জল এসে পুকুরের ওপর মৃদু আলোড়ন তুলেছে, কিন্তু তার সাথে আরো একটা কিছুর আলোড়ন জায়গাটাকে কেমন মায়াবী করে তুলেছে। সাঁতার কাটতে কাটতে কিছু একটা এগিয়ে আসছে রাখালের দিকে। স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না। এই পুকুরে কুমির আছে বলে তো কখনো শোনেনি। আর সেই মহিলা যার কণ্ঠস্বর রাখালের পঞ্চ ইন্দ্রিয়কে গ্রাস করেছে, সে কোথায়? জিনিসটা আরো কিছুটা এগিয়ে আসতেই রাখাল দেখল ওটা কোনো কুমির নয়, একটি মেয়ে, একটি সাদামাটা গ্রাম্য মেয়ে। যদিও তার মুখমণ্ডল বা শারীরিক গঠন কোনোটাই সম্পূর্ণ মানুষের মতো নয়, অর্ধমানবী বলা যেতে পারে। মাথার এলো চুল পুকুরের জলে যেন চাদর বিছিয়েছে। নাকটা টিকালো হতে হতে এতটাই সামনের দিকে ঝুঁকে পড়েছে যে ঠোঁট দেখা যায় না। চোখ দুটো মাছের মতো পল্লবহীন অথচ লাল। সারা শরীর শ্যাওলায় ঢেকে সবুজ হয়ে গেছে। রাখাল এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। কেউ যেন তাকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। সেই অর্ধমানবী
রাখালকে মাঝখানে রেখে চারিদিকে সাঁতরে প্রদক্ষিণ করছে। এতক্ষণ কোনো হুঁশ না থাকলেও এবার এক প্রচণ্ড চিৎকারে আচ্ছন্ন ভাবটা কেটে গেল রাখালের। সেই অদ্ভুত মহিলাটির মুখ থেকে বেরিয়ে আসছে সেই চিৎকার, যেন সমস্ত চরাচরকে গ্রাস করে নিতে চাইছে সে। ব্যাঙের মতো উল্টে থাকা চটচটে আঠালো জিভটা থরথর করে কাঁপছে। সেটা এবার এসে স্পর্শ করল রাখালের শরীরটাতে। গলা থেকে গাল, গাল বেয়ে কপালে উঠেছে সেটা, আবার নেমে আসছে গলায়। রাখালের গলা পেঁচিয়ে ক্রমশ ফাঁসির মতো চেপে বসছে ওই অপার্থিব চটচটে জীব। রাখালের মুখ দিয়ে শুধু একটা গোঙানি বেরিয়ে এলো। নিজের দু হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করেও সে কিছুতেই পারছে না সেই বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। হঠাৎ কেউ যেন এক ছটকা টানে তাকে নিয়ে চলে গেল জলের ভিতরে। আমপুকুরের জলে তলিয়ে গেল আরো একটি প্রাণ। মুষলধারে বৃষ্টি আমপুকুরের জলের উপরে আলোড়ন তুলছে, তবে তার অতল গভীরে বিরাজমান এক নিষ্ঠুর স্থির শান্ত ভাব। যেহেতু এদিকে এখন আর কেউ খুব একটা বেশি আসে না, তাই রাখালের মৃত্যুর খবরটা ছড়াতে বেশ কিছুদিন সময় লেগেছিল। সাইকেলটা পোস্ট অফিসে জমা করে এসেছিল বাসন্তীপুর গ্রামের মানুষেরা। বিগত 1 বছরে কানাইয়ের মৃত্যুর আতঙ্কটা প্রায় ধামাচাপা পড়ে গেছিল, কিন্তু রাখাল যেন সেই চাপা আগুনে আবার ঘি ঢালল। এখন মানুষ দিনের বেলাতেও পুকুরের দিকে তো দূরের কথা, ওই আম বাগানের দিকেও পা বাড়ায় না। গ্রামের এক কোণায় মৃত্যুর শান্ত ফাঁদ পেতে খাপটি মেরে বসে থাকে আম পুকুর। গ্রামের মানুষের ধারণা নিতাই খুড়োর মেয়ের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় আমপুকুরের জলে। মন্দিরের ঠাকুরমশাই দীননাথ শাস্ত্রী সন্ধ্যার পুজো সেরে বাড়ি ফেরার পথে মাঝে মধ্যে নাকি পুকুরের জলে কিসের শব্দ শুনতে পান। সাহস করে অবশ্য কখনো গিয়ে দেখেননি। 3 পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর আসে। বছরের পর বছর গ্রাম একই তালে চলতে থাকে, কিন্তু ওই পুকুরটুকু ছাড়া সারা গ্রামে আর কোনো সমস্যাই দেখা দেয় না। কিন্তু বিপত্তিটা ঘটল সেবার বর্ষায়। সাত দিন টানা অবিশ্রান্ত বৃষ্টিতে সমস্ত গ্রাম জলে থই থই। পুকুর, মাঠ, রাস্তা কোনো কিছুই আলাদা করে চেনা যায় না। গ্রামে খালবিলের জল উপচে উঠে পথ ঘাট সব ভাসিয়ে দিয়েছে। বাড়ির উঠোনগুলো পর্যন্ত জলে ডুবে গেছে। আরো কিছুদিন এইভাবে বৃষ্টি হলে ঘরে জল ঢুকবে। বর্ষাকালে গ্রাম বাংলার এই ধরনের পরিস্থিতি খুবই সাধারণ ঘটনা, কিন্তু বাসন্তীপুরের ক্ষেত্রে এটাই হলো বিপজ্জনক। কারণ অন্যান্য খালবিলের জলের সাথে আমপুকুরের জলও ছড়িয়ে পড়েছে সমস্ত গ্রামে। কুমোরপাড়ার জগাদের বাড়িতে সেদিন রাতের জন্য খিচুড়ি আর বেগুন ভাজা বানাচ্ছিল জগার বউ। কেরোসিন তেলের বাতি জ্বালিয়ে মাটির দাওয়ায় এক মনে সে রান্না করছে। জগা ঘরে বসে বর্ষায় ঠিক
কতটা ব্যবসার ক্ষতি হয়ে গেল সেই নিয়ে হিসেব করছে মনে মনে। কিন্তু খিচুড়ি আর বেগুন ভাজার গন্ধে কিছুতেই যেন মন বসাতে পারছে না। এ তোর হলো রে বউ, তাহলে দে দেখিনি। বাজে শব্দে আর ব্যাঙের ডাকে তো কানে তালা লাগবার জোগাড়। তাড়াতাড়ি দুটো খেয়ে শুয়ে পড়বো আজ। তুইও বসে পড়, রাত করিসনি বেশি। দাওয়ায় আসন পেতে খেতে বসল জগা। ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম খিচুড়ি। ব্যবসাপত্রের চিন্তা মাথা থেকে ঝড় হাওয়ায় কোথায় উড়ে গেল কে জানে। মাটির হাড়ি থেকে পাতে খিচুড়ি তুলে দিচ্ছে ওর বউ। ওরা দুজনে দাওয়ায় বসে রাতের খাবার খাচ্ছে। চারিদিকে নিকষ কালো অন্ধকারের সাথে ঝিঁঝি পোকা আর ব্যাঙে যেন বর্ষা মঙ্গল গাইছে। এর মাঝে হঠাৎ উঠোনে জমে থাকা জলে ছলাৎ করে একটা শব্দ হলো। একবার নয়, পরপর বেশ কয়েকবার। জগার লোভাতুর চোখ দুটো একবার তাকালো সেই দিকে। ইদানিং খালবিলের জল পাড় ছাপিয়ে উঠে আসাতে তাদের বাসিন্দারা মানে মাছগুলো সর্বত্র অবাধে ঘুরে বেড়াচ্ছে। গতকালই তো নগেন খুঁড়ো তার উঠোন থেকে কয়েকটা জ্যান্ত কই ধরেছে। ওগুলো কিসের আওয়াজ বলতো বউ? আমাদের উঠোনে মাছ ঢুকলো নাকি? দাঁড়া তো দেখি একবার কিসের আওয়াজ হয়। জগা আলোটা হাতে নিয়ে উঠোনে নেমে এলো। ঘরে ওই একটা মাত্র কেরোসিন তেলের আলো। সেটা নিয়ে উঠোনে নেমে আসতেই মাটির দাওয়াটা আবছা অন্ধকার হয়ে গেল। জগার বউ সেখানে বসে আছে দুটো পা তাকলে। হঠাৎ দাওয়া থেকে ভেসে এলো এক প্রচন্ড চিৎকার। জগা তাড়াতাড়ি উঠে এলো। কি হলো বউ? অমন করে চিৎকার করলি কেন? কি হয়েছে? ওখানে কে বসে আছে? হ্যাঁ, কি বিভৎস চেহারা! কি ওটা? জগা বউয়ের দেখানো দিকটাতে আলোটা তুলে ধরল। কই রে, কেউ তো নেই ওখানে। তুই কি দেখেছিস? খামোখা ভয় পাচ্ছিস? না না, আমি ভুল দেখিনি। ওই তো টাওয়ার কোনটায় বসেছিল। আমার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছিল, আর মুখ থেকে লম্বা জীবের মতো কিছু একটা বেরিয়ে ঝুলছিল। আমি ঠিক দেখেছি। আমার কোনো ভুল হয়নি। এর আগে এই ধরনের কোনো জীবের কথা গ্রামের মানুষ শোনেনি। আর আমপুকুরে পাণ্ডুব্বাকে দর্শন করার দুর্ভাগ্য একমাত্র রাখালের হয়েছিল। কাজেই তার রূপ সম্পর্কে এই গ্রামের মানুষের কোনো ধারণাই নেই। জগা তার বউকে কোনো রকমে ঠান্ডা করে ঘরে নিয়ে এলো। কিন্তু সে কিছুতেই তার বউয়ের কথা বিশ্বাস করতে পারল না। ভাবল তার বউ যা দেখেছে সেটা তার চোখের ভুল। ঘরে বউ ঘুমিয়ে পড়লে জগা দাওয়ায় এসে একটা বিড়ি ধরায়। রাতের সাথে ঝড়ের বেগ যেন উত্তরোত্তর বাড়ছে। দুদিনের মধ্যে জল না কমলে মাটির ব্যবসা একেবারে লাটে উঠবে তার। বসে বসে জগা এইসব নানা চিন্তা করছে আর কুণ্ডলি পাকিয়ে বিড়ির ধোঁয়া ছাড়ছে। এমন সময় হঠাৎ নিজের পিঠে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল সে। শীতল চলো হাওয়ায় শরীরটা যেন শিরশির করে উঠল একবার। আনমনাভাবে পিঠের যতটুকু অংশে হাত যায় একবার হাতিয়ে নিল সে। কিছুই নেই, কিন্তু কয়েক মুহূর্ত পর স্পর্শটা আবার অনুভব করল। এবার যেন সেটা শিং দাঁড়াবে নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে। জগা এক ঝটকায় পেছনে ঘুরে তাকালো। ঘরের দরজার ঠিক পাশে
ওটা কে বসে আছে? তবে কি বউ যা বলেছিল সব ঠিক? একটা অর্ধ মানবী জাতীয় প্রাণী ক্রূর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ছাউনিতে কিছু একটা আছে। ভয় পেলেও চোখ সরাতে মন চায় না। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সেটা এগিয়ে আসছে জগার দিকে। তারপর এক পা দুপা করে ঠিক জগার পাশ দিয়ে দাওয়াবে নামলো উঠোনের জলে। অন্ধকার জলের দিকে চেয়ে রইল জগা, কিন্তু আচমকা জলের ভেতর থেকে একটা জীব এসে জড়িয়ে ধরল জগার মাথাটা। সেই একইভাবে একটা চটচটে জীব তার গলায় ক্রমশ চেপে বসছে। দম বন্ধ হয়ে আসছে জগা। চেষ্টা করেও মৃদু আর্তনাদ ছাড়া আর কোনো শব্দ বেরোচ্ছে না মুখ থেকে। ধীরে ধীরে বুঝে আসছে জগার চোখের পাতা। মুখ দিয়ে বেরিয়ে আসার শব্দটা কমতে কমতে একসময় বন্ধ হয়ে যায়। জগার প্রাণহীন নিথর শরীরটা ছপাত করে উঠোনের জমে থাকা জলে পড়ে গেল। কথায় বলে, বিশ্বে যা কিছুর শুরু আছে তার শেষও আছে। সমস্যার পাশাপাশি সমাধানও আছে। যতদিন মানুষ সেই সমাধানের খোঁজ না পায়, ততদিন জীবন চক্রব্যূহের ভেতর লাট্টুর মতো পাক খেতে থাকে। জগার মৃত্যুর পর সেই অপার্থিব জীবের কথা আবার সেই আতঙ্কের ছায়া সারা গ্রামটাকে গ্রাস করল। আজকে হয়তো আমি বা আপনি বিভিন্ন তথ্যসূত্র থেকে পাণ্ডুব্বার পরিচয় পেয়েছি, বা তার হাত থেকে পরিত্রাণের পথ হয়তো আমাদের জানা আছে। সেদিন কিন্তু বাসন্তীপুর গ্রামের মানুষ এসব কিছুই জানত না। তবুও তারা ঈশ্বরের কৃপায় মুক্তি পেয়েছিল পাণ্ডুব্বার হাত থেকে। গ্রামের মন্দিরের পুরোহিত দীননাথ শাস্ত্রীর নাতনির বয়স দেখতে দেখতে 8 বছর হলো। দেখলে মনে হয় শিশির ঝরা শরতের সদ্য ফোটা পদ্ম। যেমন মুখের গঠন তেমনি রং, যেন ঠিক লক্ষ্মী প্রতিমা। কিন্তু সে না পারে চোখে দেখতে, না পারে কানে শুনতে। হরিণের মতো কালো চোখ দেখে দীননাথ ঠাকুর নাতনির নাম রেখেছিলেন কাজল। কাজল প্রতিদিন ঠাকুর দাদার সাথে মন্দিরে যায়। চোখে না দেখতে পেলেও এতদিনে সে মন্দিরের সব কাজ শিখে গেছে। তার মতো নিখুঁত মালা গাঁথতে হয়তো এ গ্রামে আর কেউ পারে না। মন্দিরের কাজ শেষ করে প্রতিদিন ঠাকুর দাদার সাথে আবার সে বাড়ি ফিরে আসে। বর্ষা তখন সম্পূর্ণ গ্রামে জাঁকিয়ে বসেছে। কয়েকদিন একটানা বৃষ্টি হলে পথঘাট জলে ডুবে যাচ্ছে, আবার 2-1 দিনের মধ্যে তা ঠিকও হয়ে যাচ্ছে। সেদিন সকাল সকাল বেণীমাধব ঘোষাল এসে উপস্থিত হয়েছেন ঠাকুর মশাইয়ের বাড়ি। বেণীমাধব ঘোষালকে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি বলা যেতে পারে। চাল আর আলুর গুদামের পাশাপাশি তেজারতির ব্যবসাও আছে। ঠাকুর মশাই, আমি কিন্তু আজ একটা আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। আপনার এই বয়সে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আপনি বারণ করতে পারবেন না। ধরে নিন এটা আপনার বৌমার আবদার। তুমি নিঃসংকোচে বলো বেণীমাধব, আমি নিশ্চয়ই চেষ্টা করব। বলছিলাম ঠাকুর মশাই, গ্রামের অবস্থা তো আপনি সব জানেন। কারোরই ব্যবসার অবস্থা ভালো না। তার মধ্যে একটা বাড়তি আতঙ্ক তো ছড়িয়েই আছে। তাই আমি আর আপনার বৌমা মিলে স্থির করেছি
মন্দিরে একদিন মায়ের পুজোর আয়োজন করব। সেদিন গ্রামের সবাইকে ভোগ খাওয়ানো হবে। আপনাকে কিন্তু নিজে দাঁড়িয়ে সব ব্যবস্থা করতে হবে ঠাকুর মশাই। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। হ্যাঁ বেনি মাধব, তুমি আর বৌমা গ্রামের মানুষদের জন্য যে এত চিন্তা করছো, এটা ভেবেই বেশ ভালো লাগছে আমার বেনি মাধব। হ্যাঁ, তাহলে আপনি পঞ্জিকা দেখে একটা শুভ দিন ঠিক করুন। পঞ্জিকা দেখার কিছুই নেই, মায়ের পুজো যেদিন করবে সেই দিনই শুভ। তবে তুমি যখন বলছো তখন দুদিন বাদেই পূর্ণিমা, চাইলে সেদিন করা যেতে পারে। কিন্তু নির্দিষ্ট দিনে সকাল থেকেই মায়ের পুজোর আয়োজন চলছে মন্দিরে। আজকে সবার বাড়িতে উনুন বন্ধ। পুজো শেষে একেবারে সবাই ভোগ খাবে। কিন্তু আজ সকাল থেকে আকাশটা কেমন যেন মুখ ভার করে আছে। ফাঁক ফোকর দিয়ে দু একবার সূর্যি উকি মারলেও তার তেজ খুবই কম। গ্রামের মানুষ মাঝে মাঝেই আকাশের দিকে তাকাচ্ছে আর দু হাত জড়ো করে কপালে ঠেকাচ্ছে। এ যেন তাদের আন্তরিক আবেদন, যাতে অন্তত আজকের দিনটা গ্রামের মাটিতে বৃষ্টি না নামে। সন্ধ্যাবেলা ঢাকের বোল উঠেছে মন্দিরে। ঠাকুরমশাই আরতি করছেন। গ্রামের মেয়ে বউরা শঙ্খ আর উলুধ্বনিতে মাতিয়ে তুলেছে মন্দিরটাকে। কিন্তু সেই সমস্ত শব্দকে ছাপিয়ে প্রকৃতি উন্মত্ত হয়ে উঠেছে। কালচে আকাশে রাশি রাশি মেঘ গর্জন করছে। পাগল হাওয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে চারিদিকের গাছপালা। গর্জন করে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ল। তারপর আকাশ ভেঙে বৃষ্টি নামল বাসন্তীপুরের মাটিতে। আজকের বৃষ্টির দাপট যেন অন্য দিনের তুলনায় অনেক বেশি। আগের বৃষ্টির জল সবে পথঘাট ছেড়ে খাল বিলে ফিরে গেছিল, সেগুলো বাঁধন ছাড়া হয়ে আবার উপচে এলো। ঠাকুরমশাইয়ের সাথে পরামর্শ করে ঠিক করা হলো, মায়ের ভোগ খাওয়া শেষ করে দলে দলে সকলে যে যার বাড়ি ফিরবে। একা ফেরা চলবে না, কারণ এই রকম জল থই থই বর্ষায় তাদের গ্রামে যে কি বিভীষিকা নেমে আসে সেই ব্যাপারে তারা এতদিন ভালোই অবগত। খাওয়া দাওয়া শেষ করতে বেশ রাত হয়ে গেল। শেষমেশ গ্রামের সকলেই প্রায় একসাথে রওনা হলো। আসলে গ্রামে ঢোকার পথেই পড়বে সেই আম বাগান, আর তার পাশে সেই আম পুকুর। তাদের সামনে নাতনির হাত ধরে হেঁটে চলেছেন ঠাকুর মশাই, পাশে বেনিমাধব ঘোষাল আর বাকিরা পেছনে। সবার পায়ের রাস্তা জমা জলে ছলাৎ ছলাৎ শব্দ তুলেছে। হঠাৎ একটা নাকি সুরে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। নিমেষেই যেন চলা থেমে গেল সবার। জোড়ায় জোড়ায় চোখ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই শব্দের উৎস খোঁজার জন্য। আবার ভেসে আসছে সেই শব্দটা, সাথে একটা পৈশাচিক নারকীয় হাসিতে ভরে ওঠে চারিদিক। বেনিমাধব ঘোষাল ঠাকুরমশাইয়ের কানের কাছে মুখ নিয়ে এসে প্রশ্ন করল,
কিছু শুনতে পেলেন ঠাকুর মশাই? কোনো কথা বলো না বেনি, এক মনে মাকে স্মরণ করো। মনে রেখো, কানাই, রাখাল আর জগার মৃত্যুর কারণ ওই পাণ্ডুব্বা। পাণ্ডুব্বা কি ঠাকুর মশাই? জলে ডুবে মৃত্যু হলে তার অতৃপ্ত আত্মা পাণ্ডুব্বা হয়। তার মানে নিতাই খুড়োর মেয়ে? ঠিক বলতে পারবো না, তবে হতে পারে। বৃষ্টির পর মেঘ কেটে যেতেই চাঁদের আলোয় চরাচর আবার স্পষ্ট হয়ে উঠেছে। ওরা এখন যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে 15 হাত দূরে একটা বট গাছ। ঠাকুর মশাইয়ের দৃষ্টি স্থির হয়ে আছে সেই দিকে। কিছু একটা ঝুলছে গাছটার ডাল থেকে। তিনি তর্জনী নির্দেশ করে সবাইকে সেই দিকে দেখালেন। সত্যি গাছটার ডাল থেকে উল্টো হয়ে কিছু ঝুলছে। ঠাকুর মশাই সবাইকে চুপ করতে ইঙ্গিত করলেন। জিনিসটা নিচে নেমে হাঁটু জলের মধ্যে দিয়ে ক্রমশ হেলে দুলে এগিয়ে আসছে সামনের দিকে। জগার বউ যেমন বলেছিল অবিকল সেই রূপ। মুখ দিয়ে বের হচ্ছে সেই শিহরণ জাগানো অপার্থিব শব্দগুলো। নাতনির মুখটা হাত দিয়ে চেপে ধরলেন ঠাকুর মশাই। অর্ধমানবী সেই প্রাণীটা এবার তাদের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। প্রায় সমস্ত গ্রাম যখন সাক্ষাৎ মৃত্যুকে সামনে পেয়ে রক্তশূন্য বুকে প্রহর গুনছে, তখন ওই সহজ সরল 8 বছরের মেয়েটা ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে। কারণ তার চোখ যাকে দেখতে পায় না, কান যার স্পষ্ট শব্দ শুনতে পায় না, তাকে সে ভয় পাবে কেমন করে? সেই পৈশাচিক আত্মা তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে উপভোগ করছে একদল জীবিত মানুষের উপস্থিতি। তার মুখ থেকে ঝরে পড়ছে লোভাতুর লালারস। সে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বেছে নিচ্ছে তার প্রথম শিকার। কাজলের দিকে নজর পড়তেই তার মুখ ফেটে উঠল এক কঠিন হাসি। হয়তো তাকেই সে বানাতে চায় আজ রাতের প্রথম শিকার। বিধাতাও হয়তো তার লেখনীর শেষ আঁচড় টানার জন্য প্রস্তুত হয়েছিলেন। ধাঁ করে একটা মস্ত অজগরের মতো ছোবল মারতে এগিয়ে এলো সেই ভয়ানক মূর্তি। কিন্তু কাজলকে স্পর্শ করতে যেন কেন্দ্রর মতো গুটিয়ে গেল সে। ছিটকে গেল কয়েক হাত পেছনে। মুখে চোখে এক আতঙ্কের ছাপ। শিকারী যেন এতক্ষণ নিজেই শিকারে পরিণত হয়েছে। শব্দটা এমন যেন কোনো কারণে খুব ভয় পেয়েছে। দেখতে দেখতে হাঁটুর জলের মধ্যে নিজের গোটা শরীরটাকে ডুবিয়ে দিয়ে একসময় সবার নজরের আড়ালে চলে গেল সেই অপার্থিব শরীরটা। ভয়ের রেশ তখনও কাটেনি কারোর ভেতর থেকে। হঠাৎ মন্দিরের পাশে আমবাগানের দিকে ছপাত করে একটা শব্দ শোনা গেল, যেন কেউ ভারী কোনো পাথর জলে ছুঁড়ে দিয়েছে। ঠাকুর মশাই 2 হাত জড়ো করে কপালে ঠেকালেন। আর ভয় নেই, সে তার নিজের জায়গায় ফিরে গেছে। এখন এগোনো যাক। সেদিন রাতে তিনি সবাইকে নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরেছিলেন।
পরে নানা রকম বই ঘেঁটে জানতে পারেন চোখে দেখতে না পাওয়া আর কানে শুনতে না পারা যে কোনো প্রাণী পাণ্ডুব্বার ভয়ের কারণ। তাই সেদিন কাজল প্রাণে বেঁচে গিয়েছিল, তার সাথে বাঁচিয়ে দিয়েছিল প্রায় গোটা গ্রামটাকে। ঈশ্বর আমাদের মধ্যে যে অপূর্ণতা দেন তা অনেক সময় অমঙ্গলের বদলে মঙ্গল বয়ে নিয়ে আসে। সেদিনের পর থেকে বাসন্তীপুর গ্রামে আর ফিরে আসেনি পাণ্ডুব্বা। বেণীমাধব ঘোষাল নিজের টাকায় আমপুকুর উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিলেন, যাতে বর্ষার জল কোনোভাবেই পুকুর ছাপিয়ে গ্রামে ঢুকতে না পারে। এতে হয়তো আমপুকুরের সাথে গ্রামের যোগাযোগ ছিন্ন হয়েছে, কিন্তু আজও বাসন্তীপুরের আম বাগানের ওই পুকুরের পাশ দিয়ে নিস্তব্ধ রাতে গেলে পুকুরের জলে ছলাৎ ছলাৎ শব্দ পাওয়া যায়, যেন কিছু অস্পষ্ট কথা খেলে বেড়ায় সেই গভীর আম পুকুরে। শেষ হলো আজকের গল্প, লেখিকা পারমিতা চ্যাটার্জির লেখা ভরা বন্যার রাত। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের সব আপডেটস আরও ফ্রিকোয়েন্টলি আর এক জায়গায় পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো ডেফিনেটলি জয়েন করবেন। একটা মেইন চ্যানেলের জন্য আছে, আরেকটা এক্সক্লুসিভলি ফর তালদিঘি, যেটার নাম তালদিঘি অডিও জগৎ। ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, চটপট চলে যান আর সেই চ্যানেলগুলো ফলো করে নিন। দিস ভিডিও ইজ ফাইন্যান্সিয়ালি পাওয়ার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড, MD ওয়াসিম খান, সারা এডেন, শেখ শামসুদ্দিন, সৈকত ভুইয়া, সোনিয়াদি দত্ত, অভিন্না সিংহ রায়, রয়, অনন্যা গাঙ্গুলি এবং আমাদের নতুন মেম্বার ওয়ান্ডারার কমিউনিটি, অভিজিৎ ভগত, ড্রিম স্টে ফ্যামিলি। আপনাদের কন্ট্রিবিউশন এই শোটাকে আগে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। আপনারাও যারা এখনও মেম্বারশিপ নেননি, পারলে একবার কনসিডার করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। মুভিং অন টু দ্য কমেন্ট সেকশন। কয়েকদিন ধরে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। কেমন লাগলো, কেমন কাটলো কটা দিন সবার? আবার মনে হচ্ছে কিন্তু গরম পড়বে। হাওড়া বি গার্ডেন থেকে কমেন্ট করেছে অর্ঘ্য 07540, বলছে আপনাদের প্রতিটি গল্প শুনি, খুব সুন্দর লাগে, তালদিঘি লাভ। ত্রিবেণী থেকে কমেন্ট করেছে সাধনা দাস। একজন আনডিফাইন্ড ইউজার বলছে আমি বোলপুর বীরভূম জেলা থেকে গল্পগুলো শুনছি, আমি চাই বোলপুরের কঙ্কালী তলা নিয়ে কোনো একটা গল্প শোনান। নিশ্চয়ই আমরা চেষ্টা করবো, আর থ্যাংক ইউ ফর দিস অসম সাজেশন। ডার্ক নাইট CFM 8381 বলছে আমি সানা, উত্তর 24 পরগনার একটা ছোট্ট গ্রাম থেকে আপনাদের গল্প শুনছি। আমি মাধ্যমিকের ক্যান্ডিডেট, আমার ম্যাথস করতে ভালো লাগতো না, কিন্তু আপনাদের গল্প শুনতে শুনতে ম্যাথস করতে ভালো লাগে। থ্যাংক ইউ 221B, থ্যাংক ইউ সো মাচ, টেক লাভ। থ্যাংক ইউ সো মাচ সানা, ভালো লাগলো দেখে যে তুমি ম্যাথস করতে করতে শোনো। একটা সত্যি কথা বলবো, আমি যখন ছোট ছিলাম, যখন 11-12-এ পড়ি, তখন ম্যাথস করতে আমার একদম ভালো লাগতো না। লেন্দি সব চ্যাপ্টার্স ছিল। তখন আমিও এরকম অডিও স্টোরি, ভূতের গল্প, ডিটেকটিভ গল্প এগুলো শুনতে শুনতে ছোটোবেলায় ম্যাথস প্র্যাকটিস করতাম। ইটস সায়ন 1289 বলছে নমস্কার, আমি সায়ন। পড়াশোনার জন্য আমি বর্তমানে ব্যাঙ্গালোরে থাকি। ফাঁকা সময়গুলোতে আপনাদের গল্পগুলো শুনে থাকি। বিশেষ করে রাতে ঘুমানোর সঙ্গী হয়ে উঠেছে গ্রাম বাংলার এই ভূতের গল্পগুলি। নিজের শহর থেকে দূরে থাকা অনেক কষ্টের, কিন্তু আপনাদের গল্পগুলো যেন নিয়ে চলে যায় সেই নিজের শহরে। অনেক ধন্যবাদ আপনাদের, এইভাবেই এগিয়ে চলুন। থ্যাংক ইউ সো মাচ। আর রিসেন্টলি সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ICSC, ISC সব বোর্ডসের রেজাল্ট বেরিয়েছে। আশা করি সবার রেজাল্টস খুব ভালো হয়েছে। অল দ্য বেস্ট টু এভরিওয়ান ফর দ্য ফিউচার। আর যদি কোনো কারণে তোমার মার্কস তোমার মন মতো না হয়ে থাকে, তাহলে খুব একটা বেশি টেনশন নেওয়ার দরকার নেই। দিস ইজ অনলি দ্য ফার্স্ট অর সেকেন্ড চান্স।
তোমরা এরপরে তোমাদের ক্যারিয়ারে অনেক চান্স পাবে। ফিউচারে বর্তমানে মন দিয়ে খেটে কাজ করার চেষ্টা করো, তবে কখনোই এমন ওভারওয়ার্ক করো না যে নিজের মাথাটাই এক্সপ্লোড করে। মানে কখনো যেন তোমাদের এই জন্য কোনো প্রবলেমস না ডেভেলপ করে যায়। হেলদিভাবে কাজ করবে, সুস্থ থাকবে, হেলদি মাইন্ড হেলদি বডি, সাকসেস তোমরা পাবেই। থ্যাংক ইউ। রিকি রয় 95 বলছে, দাদা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম সুন্দর সুন্দর গল্প শোনানোর জন্য। সত্যি বলছি, আপনাদের এই গল্পগুলো শুনে রাত্রে অনেক ভালো ঘুম হয়। কোনো টেনশন থাকলে আপনাদের গল্পগুলো শুনে সব ভুলে যাই। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ যে এই ব্যাপারটা অনেকেরই কাজ করে, যে সারাদিন খাটাখাটনি করে একটু রিল্যাক্স করার জন্য যারা আমাদের গল্পগুলো শোনেন। স্পেশালি দেখেছি ম্যাক্সিমাম যত কমেন্টস পড়ে, তারপরে আমি নিজেকে দিয়েও এটা ফিল করি যে আমাদের গল্পগুলো লোকে জেনারেলি একটু রিল্যাক্স করার সময় বা একটানা অনেকক্ষণ একরকম কাজ করে যাওয়ার সময়, একটু ঝড় বৃষ্টির সন্ধ্যায় একটু গরম চা খেতে খেতে শুনতে ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও কমেন্ট করুন যে আপনারা ঠিক নিজেদের জন্য কী রকমের এনভায়রনমেন্ট, কী রকমের পরিস্থিতি বানিয়ে গল্পগুলো শুনতে ভালোবাসে। সবারই কিন্তু এরকম একটা ছোট্ট ইচ্ছে থাকে। আঁখি চক্রবর্তী 6318 বলছে, আমি এখন একটা গ্রামেই আছি। আজ বিশাল বৃষ্টি হয়েছে এখানে, ঠান্ডা ওয়েদার, কারেন্ট চলে গেছে, এখন চাদর মুড়ি দিয়ে গল্প শুনবো। ওয়াও, এটা তো মানে গল্প শোনার জাস্ট আগের কমেন্টটাতেই আমি পড়লাম যে সবার কী কী সেটিংয়ে গল্পগুলো শোনেন। মানে এটা তো একটা মারাত্মক সেটিং। তো এই গ্রামের ব্যাপারে যদি আরও ডিটেলসে জানতে পারতাম খুব ভালো লাগতো। বলা তো যায় না কখন কোন গ্রামে কি করতে যাওয়া হয়েছিল, এগুলো জানতে পারলে একটা গল্পও বেরিয়ে যেতে পারে এর মাঝখান থেকে। পিঙ্কি ভদ্র 3016 বলছে, বৃষ্টির গল্প শুনতে খুব ভালো লাগে। আমার সাথে কারা কারা একমত? আমি তো এক হাত তুলে কেন, দু হাত তুলে একমত। বাকি কারা কারা আছে এই কমেন্টটাতে ডেফিনেটলি লাইক আর কমেন্ট করো। আরেকজন কমেন্ট করেছে, দাদা আমি তোমাদের গল্প অনেক দিন ধরে শুনছি, আর আমার নাম সুদীপ, আমার বাড়ি সুন্দরবন। আর দাদা আমার ছোট মন নয়, আমার অনেক বড় মন, তাই আমি একা একা গল্প শুনি না, 20-30 জনকে নিয়ে তোমাদের গল্প শুনি। তোমাদের গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে। তা সুদীপ, তুমি এই ব্যাপারটা ঠিক কি করে অর্গানাইজ করো? মানে 20-30 জনের সাথে বসে কি করে আমাদের গল্পগুলো শোনো? একটু ডিটেলসে পরের কমেন্টে ডেফিনেটলি জানিও। থ্যাংক ইউ সো মাচ, টেক লাভ। অনিন্দিতা দত্ত 9505 বলছে, সারাদিন বৃষ্টির পর গল্পটা জাস্ট জমে গেছে। আপনাদের গল্পগুলো দারুণ লাগে, গল্পগুলো শুনে একা লাগে না, এত সুন্দর পরিবেশনা। হ্যাঁ, বিগত কদিন ধরে কিন্তু সব জায়গায় বেশ ঝড় বৃষ্টির একটা ওয়েদার ছিল। তো আশা করি এই ঝড় বৃষ্টির গল্পগুলো এর মধ্যে সবাই খুব শুনেছ। যারা শুনোনি, আমাদের ঝড় বৃষ্টির গল্প বলে একটা ডেডিকেটেড প্লেলিস্ট আছে জাস্ট এই এনভায়রনমেন্টে গ্রাম বাংলার ভূতের গল্প এনজয় করার জন্য। সব কিছু তোমাদের লিসনিং এক্সপিরিয়েন্সটাকে একটু একটু করে এনহ্যান্স করার জন্য আমরা তৈরি করছি। সামনে যখন আবার ঝড় বৃষ্টি বেশ হবে, তখন কিন্তু ডেফিনেটলি এটা তোমাদের জন্য একদম গো টু প্লেলিস্ট। আমাদের প্লেলিস্ট সেকশনেই খুঁজে পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আছে, তোমরা গিয়ে প্লেলিস্টটাকে সেভ করে রাখতে পারো নিজেদের লাইব্রেরিতে। সৌভিক দাস 22022, বাবা অনেক টু, বলছে, গল্পটা বেশ ভালো। দশমহাবিদ্যার সাথে পঞ্চমুণ্ডির আসনের কম্বিনেশনটা খুব ভালো ছিল। বিশেষ করে দেবী ধূমাবতীকে নিয়ে কম গল্পই শুনেছি, ভালো লাগলো। একটা জিনিস, যে দেবীর উগ্র রূপের সাথে তার করুণাময় রূপটাকেও দেখালে ভালো হতো। দেবী হলেন রাগের দেবী, যেমন রাগী তেমনি উদার। গল্পটা তাই খুব ভালো লাগলো। এই কমেন্টটা পড়েছে আমাদের জাস্ট লাস্ট গল্পে, বৃষ্টিমাখা রাত্রি। গল্পটা শুনে দেখো, সবার খুব ভালো লাগবে। লিখেছে লেখিকা সুদেষ্ণা ঘোষ। আশা করি যারা রেগুলার অডিও স্টোরি শোনো তারা সবাই ওর গল্প অনেক চ্যানেলে শুনেছো এর আগে। আমাদের চ্যানেলে এটা বোধহয় সেকেন্ড টাইম কাজ করা হলো সুদেষ্ণার সাথে। আই হোপ ইউ এনজয়েড ইট। এই গল্পটা ছিল ধূপগুড়ি বলে একটা গ্রাম নিয়ে। তো এরকম একটা গ্রাম তো নর্থ বেঙ্গলে আছে, শিলিগুড়ির মোস্ট প্রবলি খুব কাছে। তো সেখান থেকে সোল 1913 কমেন্ট করছে, আমি এখন গল্প শুনছি আর এখন ধূপগুড়িতে সত্যি বৃষ্টি হচ্ছে। আজ সন্ধ্যা থেকে হচ্ছে বৃষ্টি, সত্যি মিলে গিয়েছে গল্পটা আজ। কোইন্সিডেন্স হতেই পারে, বা অন্য কিছুও হতে পারে, কাকতালীয় ব্যাপার স্যাপার। একজন ইউজার বলছে, আমি আগরপাড়া থেকে বলছি, খুব সুন্দর গল্প। রবীন্দ্র জয়ন্তীর দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার এর চেয়ে কোনো ভালো উপায় হয় না। এই কমেন্টটা পড়েছিল জাস্ট লাস্ট গল্পের আগের গল্পটাতে, যজ্ঞনাথের যক্ষ, এই গল্পটার কমেন্ট। তা গল্পটার ব্যাপারে বলি, যারা মিস করে গেছো তারা ডেফিনেটলি গল্পটা চেক আউট করতে পারো, কারণ গল্পটা রিলিজ করা হয়েছিল 25শে বৈশাখে এবং 25শে বৈশাখ উপলক্ষেই। তা গল্পটা
খুব ইন্টারেস্টিংভাবে ক্রাফট করেছেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্য। গল্পটা হচ্ছে সম্পত্তি সমর্পণ বলে একটি গল্প আছে রবি ঠাকুরের। সেই গল্পটার সিকুয়েল হিসেবে লেখা, মানে ওই গল্পটার একটা পরের পার্ট। এর থেকে বেশি ডিটেলস কিছু বলবো না, সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। যারা শুনতে চাও ডেফিনেটলি চেক আউট করো। মেহনাজ জাফরিন 151 বলছে, অসুস্থ তাই বেশি কিছু লিখলাম না, নেক্সট তালদিঘিকে চাই। তালদিঘির জন্য অসুস্থ থেকেও কমেন্ট করতে ভুলিনি, তাই তালদিঘিকে আসতেই হবে, না হলে রাগ করব। আর বলে রাখলাম, আমার রাগ সহজে ভাঙবে না। জোকস অ্যাপার্ট, তালদিঘিকে ভীষণ মিস করছি, আর ওয়েট করিও না, অপেক্ষায় রইলাম। অ্যাকচুয়ালি তালদিঘির গল্প আবার আসবে এই মাসে, 3টে তালদিঘির এপিসোড তোমরা পাবে। বাট এই 3টে গল্পকে আমরা ক্রাফট করতে একটু টাইম নিই। তালদিঘির গল্পে কোনো রকম যাতে ফাঁক ফোকর না থাকে সেই চেষ্টাটা আমরা করি। একটু ধৈর্য ধরো, তালদিঘির গল্প যখন তোমরা সবাই এনজয় করো, আমরা তালদিঘি 2-3টে এপিসোড করে একটু ব্রেক নিয়ে আবার পরের এপিসোডগুলো সাজাই। তো এটা হয়ে যাবে এবং এই মাসের মধ্যেই কথা দিচ্ছি 3টে তালদিঘি থাকবে। থ্যাংক ইউ সো মাচ মেহনাজ, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ভালো থেকো অ্যান্ড টেক কেয়ার। মেসেলি অর্গানাইজড বলছে, আমি সমৃদ্ধা। আমার কমেন্ট এর আগেও পড়া হয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট। বাই দ্য ওয়ে, লাভ সুমিতেন্দ্র দাস ভয়েস। ওহ, ফ্ল্যাটার্ড। আজ আর একটা আসল অলৌকিক ঘটনা শেয়ার করছি। এটা সেই ভাড়া বাড়িরই ঘটনা। হ্যাঁ, মানে এর আগে মেসেলি অর্গানাইজড মানে সমৃদ্ধা যেই গল্পটা শেয়ার করেছিল সেটা একটা ভাড়া বাড়ি নিয়ে। মোস্ট প্রবলি সেইখানে কিছু ইনসিডেন্ট হয়েছিল ওর ঠাকুমা রিলেটেড বা এরকম কিছু, যতটা গেস করতে পারছি মনে হচ্ছে এরকম। ইফ আই এম রং আমাকে একটু সবাই ধরিয়ে দিও। আচ্ছা, কমেন্টটা আমি পড়ি, ঘটনাটা পড়ছি। অনেক রাত, আমি, মা, বাবা সবাই শুয়ে পড়েছি। পরের দিন আমার অঙ্ক পরীক্ষা ছিল। বাবা ঘুমিয়ে পড়েছিল, মা আর আমি তখনও জেগে। ওই দিন ছিল অমাবস্যা। বড় মার মানে নৈহাটির বড় মার পুজো চলছিল। আমাদের বাড়িটা বড় মার নিবাসের ঠিক পেছন দিকে। তখনই জানলার পাশ থেকে শুনতে পাই ছম 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 ঠিক 3 বার। তারপর সব চুপ। তার কিছুক্ষণ পর একটা সুন্দর গন্ধ, ঠিক যেন ধূপকাঠি মোমবাতি জ্বালালে যেরকম গন্ধ বেরোয়, অনেকটা সেরকম। তারপর একটা মারাত্মক মিষ্টি গন্ধ, ওই মিষ্টি বা মিছরি জাল দিলে যেরকম গন্ধটা বেরোয় ঠিক সেরকম। প্রথমে আমি ভেবেছিলাম আমি একাই শুনতে পেয়েছি আওয়াজটা, আর গন্ধটাও হয়তো একাই পেয়েছি। কিন্তু মাকে পাশে নড়াচড়া করতে অনুভব করতে পেরে মাকে জিজ্ঞেস করি, কি কোনো আওয়াজ পেয়েছো নাকি? মা বলে, তুইও শুনতে পেয়েছিস? আর গন্ধ? আমি আর মা একে অপরের দিকে তাকালাম, বুঝতে পারলাম দুজনই শুনেছি আর গন্ধটাও পেয়েছি। এই ঘটনাটা শুনে অনেকজন বলেছিল যে মা কালী এসেছিলেন, আবার অনেকজন বলেছিল শাকচুন্নি। এর কোনো ব্যাখ্যা পাইনি আজও। সমৃদ্ধা দাস, নৈহাটি। প্লিজ নৈহাটিতে এসো, আর আসলে আমাদের বাড়িতেও এসো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল আর লাভলি ইনসিডেন্ট। সত্যি বলছি, রিয়েল লাইফ ইনসিডেন্টে বেশি মানে বাড়াবাড়ি রকমের জিনিস হয় না, বাট এই রকম ইনসিডেন্ট কিন্তু অনেকের সাথে হয়, আর এগুলো শুনতে আমার তো খুব ভালো লাগে। নৈহাটির বড়মার কথা আশা করি অনেকেই জানে, যারা জানেন না তাদেরকেও বলে রাখি, খুব জাগ্রত একজন ঠাকুর। ইউটিউবে ভিডিওগুলো চেক আউট করো, দারুণ লাগবে, একটা ফেনোমেনা, স্পেশালি বিসর্জনটা। আর থ্যাংক ইউ সমৃদ্ধা ফর দিস ওয়ান্ডারফুল কমেন্ট। ইনসিডেন্টটা খুব সুন্দর ছিল, খুব সাটল ছিল। তুমি আরও এরকম কমেন্ট করো, আমাদেরকে পাঠিও, নিশ্চয়ই পড়বো, সবার সাথে শেয়ার করব। আর থ্যাংক ইউ ফর দি ইনভিটেশন। কোনোদিন যদি নৈহাটিতে যাই ডেফিনেটলি জানাবো। চন্দন বণিক 7146 বলছে, এরকম গল্প ভালো লাগে, আরও শুনতে চাই। সুদীপ্তা দাশগুপ্তা 9439 বলছে, অসাধারণ আপনাদের সব কটা গল্প। বদমাস HD 9929 বলছে, দাদা এই যেদিন থেকে গ্রামের নাম তালদিঘি প্রথম এপিসোডটা এসেছিল সেই দিন থেকেই শুনছি, খুব ভালো লাগে তোমাদের গল্পগুলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। একজন কমেন্ট করে বলছে, সত্যি কথা বলতে আমার প্রচণ্ড জ্বর হয়েছে, কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বাট 221B হ্যারিসন রোডের গল্প না শুনলে যেন ঘুম আসছে না। তোমাদের গল্পগুলো শুনে মন প্রাণ সব ভালো হয়ে যায়। এইভাবে এগিয়ে চলো দাদা, আমরা তোমার সাথে আছি। আমার ওই লাইনটা মনে পড়ে গেল, দাদা তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের সাথে আছি। আমি রিয়া মণ্ডল সরকার। আমার শ্বশুর বাড়ি পূর্ব বর্ধমান, বাপের বাড়ি শান্তিপুর নদিয়া। শান্তিপুরে আমার মায়ের পিসির বাড়ি ছিল, আছে, ইনফ্যাক্ট আছে। প্লিজ দাদা আমার নামটা পরবর্তী গল্পে নিও, না নেওয়ার কিছুই নেই, খালি আমরা মাঝে মধ্যে মিস করে যাই কারণ অনেকের কমেন্টটা খুঁজে পাই না।
এত কমেন্ট পড়ে তো তার মাঝখানে সর্ট আউট করতে একটু প্রবলেম হয়ে যায়। বাট হোপ ইউ গেট ওয়েল সুন, টেক কেয়ার, খুব ভালো থাকো। আসলে এরকম বৃষ্টি, রোদ, মানে গরম ঠান্ডা এরকম একটা হচ্ছে তো অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। টেক কেয়ার। একটা কমেন্ট পড়ছি, দুদিন আগে কমেন্টটা পড়েছে, বাট একটা প্রায় 1 মাস পুরনো গল্পে, বিলপুর গ্রামের প্রেতাত্মা, লেখিকা পারমিতা চ্যাটার্জির লেখা, খুব ভালো রাইটার উনি। তো কমেন্টটা পড়ছি। সম্রাট সর্দার 7698 বলছে, প্রথম ছেলের বয়স 4 বছর, সেকেন্ড বিয়ে 7 বছর পর থেকে গল্প, তখনও ছেলের 4 বছর। লেখক লেখক। কমেন্টটা পড়ে প্রথমে আমি ভেবেছিলাম যে সম্রাটের হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট তারপরের লাস্ট দুটো শব্দ যেইভাবে তুমি লেখকের উদ্দেশ্যে একটু ব্যঙ্গাত্মক, একটু টেনে টোন কেটে কথাগুলো বলেছো, তাহলে তোমাকে একটু ভালো করে বোঝাই। গল্পটাতে ক্লিয়ারলি মেনশন করা আছে যে একজন বিয়ে করেছিল, তার প্রথম বউ 7 বছর আগে মারা গেছে, তারপরে সে দ্বিতীয় বিয়ে করে এবং তার ছেলে প্রেজেন্টলি তার বয়স 4 বছর। একদম সিম্পল। জানি না তা তোমার বোধহয় বুঝতে ভুল হয়ে গেছে, তবে বুঝতে ভুল হতেই পারে, তুমি সেটা কমেন্ট করে জানাতেও পারো। বাট যেইভাবে তুমি স্লেশটা টানলে, আমরা তো অনেক গল্প নিয়ে কাজ করি, অনেক জনের লেখা পড়ি, লেখা দেখে বোঝা যায় কি বলতে চাইছে বা তার মনের ভাবটা কীরকম। তাই সেই জন্য বলি যে তুমি যতটা মাথা লাগিয়ে এই কমেন্টটা করেছো, বা তুমি যতটা তোমার যতটা ব্রেন পাওয়ার আছে সেটা ইউজ করে এই কমেন্টটা করেছো বা গল্পটা শুনেছো, তার থেকে অনেক বেশি মাথা লাগিয়ে লেখিকা এই গল্পটি লিখেছেন এবং আমরাও সেই গল্পগুলোকে স্ক্রুটিনাইজ করে নিই। সুতরাং তোমার এই লেখক লেখক বলার একটাই রিপ্লাই, সেন্স, কমন সেন্স। আসলে কিছু লোক আছে যারা নিজেদের মাথাগুলোকে শিঁকে তুলে কাজকর্ম করে, এরকম ছড়িয়ে বেড়ায় বেসিক্যালি। তো তাদের কাজের আউটকাম এরকমই হাফ হার্টেড, হাফ ডান হয়। এই কমেন্টারে এরকম রিপ্লাই দিতে বাধ্য হলাম কারণ তুমি যদি জেনুইনলি গল্পটা মিসআন্ডারস্ট্যান্ড করতে বা আমাদেরও যদি জেনুইনলি কোনো মিস্টেক হতো, তাহলে দু ক্ষেত্রেই আমি সেটাকে ভালোভাবে, ভদ্রভাবে সবাইকে এক্সপ্লেন করে দিতাম এবং তোমাকে ধন্যবাদও জানাতাম জিনিসটা পয়েন্ট আউট করার জন্য। এরকম অনেক সময় হয়ে যায় যে আমরা একটা দুটো জিনিস মিস আউট করে যাই, সেটা আমরা কমেন্টসে পড়িও বলি যে আমাদের ভুল হয়ে গেছে। বাট তুমি একজন লেখিকার বিরুদ্ধে যেইভাবে শ্লেষ টেনে কথাটা বললে, তাই জন্যই তোমার ইটের বদলে পাটকেলটা ছুটতে বাধ্য হলাম। কিছু মনে করো না। আজকের মতো তাহলে আমরা আড্ডাটা এখানেই কনক্লুড করছি। আশা করি সবার খুব ভালো লাগলো। কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।